রেকর্ডিং কি চালু হয়েছে? জি স্যার। বায়োলজি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, একটা আদর্শ প্রাণীকোষের বর্ণনা। গত ক্লাসে পড়েছি, এর আগেও একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এবং মানুষের জনন ক্রিয়া। এটা হচ্ছে আমাদের জন্য নতুন টপিক। টোটাল আজকে আমরা দুইটা টপিক নিয়ে পড়বো। তো একটা আদর্শ প্রাণীকোষের বর্ণনা যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি, আমরা প্রিভিয়াস ক্লাসে স্লাইডগুলো থেকেই আমরা একটু রিভাইজ করব, তারপর আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাব ইনশাল্লাহ। আমরা কিন্তু শুধুমাত্র অ্যানিমেল সেল নিয়েই পড়ি নাই, পাশাপাশি আমরা কিন্তু প্লান্ট সেল নিয়েও পড়েছি। যদি সুযোগ হয় আমরা সেটাও আজকে একটু রিভাইজ করবো ইনশাল্লাহ। তো বায়োলজি ফর স্টুডেন্টস যারা আছেন আজকের ক্লাসে, আমাদের প্রথম টপিকটা হচ্ছে টিপিক্যাল অ্যানিমেল সেল, অর্থাৎ একটা আদর্শ প্রাণী কোষের বর্ণনা। আচ্ছা, আমরা সেল বলতে আসলে কি বুঝি? সেল হচ্ছে আমাদের দেহ গঠনের একটা ইউনিট, একটা মলিকুলার একটা ইউনিট, খুবই ক্ষুদ্র একটা একক। আমাদের অনেকগুলো সেলের মাধ্যমে আমাদের দেহটা তৈরি হয়। আমরা জানি যে কোনো একটা ভবন যখন তৈরি করা হয়, অনেকগুলো ইটের সমন্বয়ে ভবনের দেওয়াল তৈরি করা হয় এবং ভবনটা একটা আকৃতি লাভ করে। তদ্রূপ আমাদের দেহটাও কি দ্বারা তৈরি? ইটের মতোই। ইটের উদাহরণ দিতে পারি, আমাদের দেহটা হচ্ছে সেল দ্বারা তৈরি। অনেকগুলো সেল নিয়ে আমাদের বিশাল যে দেহটা, এই দেহটা কিন্তু তৈরি হয়। The smallest structure and functional unit of an organism, which is typically microscopic and consists of cytoplasm and nucleus enclosed in a membrane. আমরা একটা আদর্শ প্রাণী কোষের মধ্যে যে সকল অঙ্গাণুগুলো আমরা দেখতে পাই, যে সকল অর্গানেলসগুলো আমরা দেখি, আমরা সেল মেমব্রেন দেখি, আমরা সেন্ট্রোজোম দেখি, আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখি। এরপর আমরা দেখি মাইটোকন্ড্রিয়া, যেটাকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। আমরা ভ্যাকিউল দেখি। এরপর আমরা দেখি গলজি বডি বা গলজি অ্যাপারেটাস বলা হয়। এরপর আমরা দেখি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা রাইবোজোম দেখি, সাইটোপ্লাজম দেখি, নিউক্লিয়াস দেখি, নিউক্লিওলাস দেখি, নিউক্লিয়ার মেমব্রেন দেখি, লাইসোজোম দেখি, এবং আমরা সর্বশেষ চতুর্দিকে যে অংশটা দেখি সেটা হলো সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে এই সকল উপাদানগুলো আমরা একটা সেলের মধ্যে আমরা দেখি। আমাদের কিন্তু সেল ড্রয়িং কিন্তু পরীক্ষায় আসে। আপনারা এইভাবে চালিয়ে একটা ড্রয়িং করে, মানে আপনারা যখনই একটা কোষের একটা স্ট্রাকচার যখন আপনাদের পরীক্ষায় যখন আপনাদের বর্ণনা করতে বলা হবে, অবশ্যই একটা ছবি দিতে হবে। কারণ মনে করেন একটা কোষের আপনি বর্ণনা যখন দিবেন, হয়তো বর্ণনার জন্য আপনাকে যদি 4 দেয়, ড্রয়িং এর জন্য আপনাকে দিবে 6। ড্রয়িং এর জন্য কিন্তু নাম্বার বেশি, এবং ড্রয়িং দেখে দেখেই কিন্তু আপনাকে বর্ণনাগুলা পরীক্ষায় লিখতে হবে। এখানে আরো একটা ছবি আমরা দিলাম। এটা একটু কঠিন। এই প্রথম ছবিটা আপনারা ড্রয়িং করার চেষ্টা করবেন। এই ছবিটা ড্রয়িং করার চেষ্টা করবেন। সেকেন্ড যে ছবিটা, এখানে দেখেন সেলের মধ্যে আমরা কি কি পাচ্ছি। মাইটোকন্ড্রিয়ন পাচ্ছি, ভ্যাকিউল পাচ্ছি, সাইটোপ্লাজম পাচ্ছি, গলজি কমপ্লেক্স পাচ্ছি, ভেসিকলস পাচ্ছি, লাইসোজোমস, প্যারোক্সিজোমস। এরপর পাচ্ছি সেন্ট্রিওলস, প্লাজমা মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে ইআর, রাইবোজোমস, মাইক্রোটিউবিউলস, নিউক্লিয়াস। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। একই বিষয় এখানে আমরা আরো একবার পড়ি। যত বেশি পড়ব তত বেশি শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব, তত বেশি আমাদের বিষয়গুলো আত্মস্থ হবে। আমরা একটা অ্যানিমেল সেলে কি কি দেখি? একদম মাঝখান থেকে পড়ি। উপরে নিউক্লিয়াস দেখি, নিউক্লিওলাস দেখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি, মাইটোকন্ড্রিয়ন দেখি, সেন্ট্রোজোম দেখি, তারপর দেখি সিক্রেটরি ভেসিকলস দেখি, গলজি বডি দেখি, লাইসোজোম দেখি, সাইটোপ্লাজম দেখি, রাইবোজোম দেখি, সেল মেমব্রেন দেখি। এই বিষয়গুলো আমরা দেখি। তাহলে কম্পোনেন্টস অফ এ টিপিক্যাল অ্যানিমেল সেল, অর্থাৎ একটা অ্যানিমেল সেলে, একটা আদর্শ অ্যানিমেল সেল বা প্রাণী কোষে আমরা যে সকল কম্পোনেন্ট বা উপাদানগুলো দেখি: নাম্বার 1 নিউক্লিয়াস, নাম্বার 1 নিউক্লিওলাস, নাম্বার 2 নিউক্লিয়াস, নাম্বার 3 রাইবোজোম বা লিটল ডটস, নাম্বার 4 ভেসিকল, নাম্বার 5 রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাম্বার 6 গলজি অ্যাপারেটাস অর গলজি বডি, নাম্বার 7 সাইটোস্কেলেটন, নাম্বার 8 স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাম্বার 9 মাইটোকন্ড্রিয়ন, নাম্বার 10 ভ্যাকিউল, নাম্বার 11
সাইটোসোল, ফ্লুইড দ্যাট কন্টেইনস অর্গানেলস কম্প্রাইজিং দ্য। তো এই ছিল আমাদের একটা আদর্শ প্রাণীকোষের গঠন নিয়ে আলোচনা। আমাদের যেহেতু সময় আছে, আমরা একটু যেহেতু প্রাণীকোষ নিয়ে আলোচনা করলাম, উদ্ভিদ কোষের গাঠনিক বৈশিষ্ট্যগুলো যদি একটু আলোচনা করি, তাহলে কিন্তু প্রাণীকোষের অনেকগুলো বিষয় কিন্তু এখান থেকেও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা সেই জন্য আমাদের পুরনো সেই স্লাইডগুলোতে আমরা চলে যাচ্ছি। একদম প্রথম দিকে এই স্লাইডগুলো দেখিয়ে আমাদের বেশ কিছু ক্লাস হয়েছিল, যখন আমরা এই বিশেষ করে সেল ডিভিশন নিয়ে যখন আমরা পড়েছিলাম, মাইটোসিস, মিওসিস এবং একটা আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন পার্টস নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম। এই স্লাইডগুলো এখানে দেখেন। এটা হলো একটা, আমরা একটু আগে পড়লাম হচ্ছে কি টিপিক্যাল অ্যানিমেল সেল, অর্থাৎ একটা আদর্শ আমরা প্রাণীকোষ নিয়ে পড়েছিলাম। এখন আমরা পড়বো টিপিক্যাল প্ল্যান্ট সেল, একটা আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আমরা পড়বো। একটা আদর্শ উদ্ভিদ কোষে আমরা কি কি দেখি, দেখে রাইবোজোম, আমরা কিন্তু এটা প্রাণী কোষের মধ্যেও কিন্তু দেখেছিলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট। এটা একটা বাড়তি জিনিস, ক্লোরোপ্লাস্ট কিন্তু আবার ওই অ্যানিমেল সেলে কিন্তু থাকে না। ক্লোরোপ্লাস্টটা মূলত থাকে হচ্ছে প্ল্যান্ট সেলে। নিউক্লিয়াস, সেল ওয়াল, সেল মেমব্রেন, সেন্ট্রাল ভ্যাকিউল অনেক বড়, তারপর থেকে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম। তাহলে দেখা যাচ্ছে দুই একটা বিষয় ছাড়া এখানে অধিকাংশ বিষয়ই আমরা অ্যানিমেল সেলের মধ্যেও আমরা দেখেছি। তাহলে এখান থেকে দেখি আমরা প্ল্যান্ট সেলের স্ট্রাকচারে। এবং এই ড্রয়িংটা আপনারা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আপনারা শিখতে পারেন। এই ড্রয়িংটা যদি করেন আপনারা, তাহলে খুব ইজিভাবে আপনারা এটা ড্রয়িংটা করতে পারবেন, পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হবে। এই ড্রয়িংটা আপনারা শিখবেন। এখানে দেখেন, প্রথমে আমরা ডান পাশ থেকে দেখি প্ল্যান্ট সেলের স্ট্রাকচারে সাইটোপ্লাজম, নিউক্লিউলাস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলজি বডিস, গলজি ভেসিকলস, ক্লোরোপ্লাস্ট, মাইক্রোটিউবিউলস, মাইটোকন্ড্রিয়া, সেল মেমব্রেন, সেল ওয়াল, ভ্যাকিউল মেমব্রেন, ভ্যাকিউল, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এগুলো আমরা দেখি। তাহলে এখানে একদম সহজ বাংলায়, এটা হচ্ছে সবচেয়ে সহজ। এই ছবিটাও আপনারা শিখতে পারেন উদ্ভিদ কোষে, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। উদ্ভিদ কোষে আপনারা এই ছবিটা আপনারা খুব ইজি ভাবে ড্রয়িং করতে পারেন। একদম উপবৃত্তাকার একটা, প্রথমে একটা অংশ আঁকবেন, মাঝখানে একটা বিশাল একটা কোষ গহ্বর রাখবেন, ভিতরে আপনারা অন্যান্য যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, তারপর হলো কি বললাম, ক্লোরোপ্লাস্ট, গলজি বস্তু, সেন্ট্রোজোম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো আপনারা একটা একটা করে ড্রয়িং করে মার্ক করে দেখিয়ে দিবেন। এবং নিচে আপনারা ফিগার দিয়ে লিখবেন অ্যানিমেল সেল বা উদ্ভিদ কোষ। আশা করি সবাই পারবেন বিষয়টা। উদ্ভিদ কোষের আমরা যদি কোষ প্রাচীর যদি দেখি, আমরা তিনটা লেয়ার আমরা দেখি: প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর এবং টারশিয়ারি প্রাচীর। তো কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ বা যা গ্লুকোজের পলিমার। এবং প্রাথমিক কোষ প্রাচীরে পেপটিক পদার্থ এবং গৌণ প্রাচীরে লিগনিন, সুবেরিন এগুলো থাকে। এছাড়াও কোষ প্রাচীরে হেমিসেলুলোজ, প্রোটিন, লিপিড, প্রচুর পানি থাকে। আকার এবং আয়তনের দিক থেকে কোষ খুবই ক্ষুদ্র হলেও এগুলোর গঠন উপাদান বেশ বৈচিত্র্যময়। আর কোষের এসব গঠন উপাদানের কাজের পরিধিও বিস্তৃত। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অংশ হলো কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং প্রোটোপ্লাজম। সংক্ষেপে এগুলোর স্ট্রাকচারগুলো একটু বলি, এগুলোর আলোচনাগুলো একটু করি। কোষ প্রাচীর কোষের নির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভিতরের বস্তুকে রক্ষা করে, কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে, পানীয় খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে এবং পাশাপাশি কোষগুলো স্বাতন্ত্র্য বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে সংযুক্ত করে রাখে। কোষ প্রাচীরে আমরা কি দেখি? উদ্ভিদ এবং কিছু অণুজীব কোষের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। কোষের একেবারে বাইরের দিকে শক্ত যে আবরণটা থাকে সেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান, মানে এটা হলো মূলত প্রাণী কোষে আমরা কোষ প্রাচীর দেখি না, কোষ প্রাচীর দেখি না, উদ্ভিদ কোষে দেখি। এবং উদ্ভিদ কোষে যে কোষ
স্যার আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে না স্যার। আপনারা কি স্যারের সাউন্ড শুনছেন কেউ? রেসপন্স করুন। না স্যার, শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। মেবি স্যারের ওখানে নেট প্রবলেম হচ্ছে। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, নেট প্রবলেম হচ্ছে। আপনারা ওয়েট করুন, আমি স্যারের সাথে একটু কথা বলি, হ্যাঁ? স্যার আবার জয়েন করছে, আপনারা একটু ওয়েট করুন। আমার কথা কি শোনা যাচ্ছে?
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা সর্বশেষ কতটুকু শুনেছেন আলোচনা, কেউ কি বলতে পারবেন? প্রোটোপ্লাজম শুনেছেন? প্রোটোপ্লাজমের আলোচনাটা? স্যার না, শুনতে পাই নাই, আরো ব্যাকে যান। আচ্ছা, কোষ প্রাচীর। স্যার কোষ, হ্যাঁ স্যার কোষ প্রাচীর পর্যন্ত ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোষ প্রাচীর থেকে শুরু করি, বা আরেকটু একটা স্লাইড আগে থেকে শুরু করি। আচ্ছা, এই যে কোষের চতুর্দিকে এখানে যে আবরণটা, এটাকে বলা হচ্ছে কি কোষ প্রাচীর বা সেল ওয়াল। তো প্রাণী কোষে কিন্তু সেল ওয়াল থাকে না, সেল মেমব্রেন থাকে। সেল ওয়ালের ভিতরে আরেকটা লেয়ার থাকে, ওইটা সেল মেমব্রেন বা কোষঝিল্লি। কোষঝিল্লি থাকে প্রাণী কোষে, আর উদ্ভিদ কোষে কোষঝিল্লি থাকে। কোষঝিল্লির বাইরে আরেকটা লেয়ার থাকে, সেটা হলো সেল ওয়াল বা কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা কি দ্বারা তৈরি? এটা সেলুলোজ বা গ্লুকোজের পলিমার দ্বারা তৈরি। এবং বলা হচ্ছে যে প্রাথমিক যে কোষ প্রাচীর, সেখানে কিছু পেকটিন থাকে, কিছু লিগনিন থাকে, সুবেরিন এগুলো থাকে। এছাড়া কোষ প্রাচীরে পানি থাকে, প্রোটিন থাকে, লিপিড থাকে, হেমি সেলুলোজ থাকে। তারপর দেখেন, আকার এবং আয়তনের দিক থেকে কোষ অত্যন্ত ক্ষুদ্র হলেও এগুলোর গঠন উপাদান বেশ বৈচিত্র্যময়। আর কোষের এসব গঠন উপাদানের কাজের পরিধিও বিস্তৃত। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কিছু গুরুত্বপূর্ণ কোষীয় অংশ হলো কোষ প্রাচীর, কোষঝিল্লি, প্রোটোপ্লাজম। তিনটা নাম মনে রাখবেন: কোষ প্রাচীর, কোষঝিল্লি এবং প্রোটোপ্লাজম। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। স্যার শুনতে পাচ্ছি না স্যার। সাউন্ড আসতেছে না, স্লাইড দেখা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না স্যার।
যে এবার দেখেন তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একটু বলেন তো আমাকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার স্ক্রিনটা যদি আপনারা দেখেন, কেউ একটু হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করলে আমি বুঝবো যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনারা একটু হ্যান্ড রাইজ করেন যদি আমার স্ক্রিনটা দেখে থাকেন, একটু হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করলে আমি বুঝবো যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে তাহলে আমরা থেকে পড়ি, সেল ওয়াল থেকে পড়ি। হ্যাঁ, আমরা আমরা তো তিনটা কথা বললাম, একটা সেল ওয়াল, আরেকটা সেল মেমব্রেন, আরেকটা কি বললাম, প্রোটোপ্লাজম। আমরা প্রথমে সেল ওয়াল থেকে শুরু করি। সেল ওয়ালটা কি আসলে একদম উদ্ভিদ কোষের একদম বাইরের দিকের যে একটা শক্ত খোলস বা আবরণ, যেটা সেলুলোজ, লিগনিন, বিভিন্ন রাসায়নিক উপাদানের নাম বললাম, এই উপাদানগুলো দ্বারা এটা তৈরি। আমাদের সেকেন্ড যে লেয়ারটা, সেল ওয়ালের ভিতরের দিকে যে আরেকটা লেয়ার থাকে, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লিটা দুইটা লেয়ার দ্বারা আহ, আবৃত থাকে, দুইটা লেয়ারের দুই স্তর বিশিষ্ট থাকে এবং লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এদের প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, শুধু অনলি কিন্তু এই লেয়ারটা থাকে, কোষ ঝিল্লিটা থাকে। তাই আমরা প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরের কথা যদি বলে, সেটা আমরা বলবো কি, আমরা বলবো যে কোষ ঝিল্লি। এবং অপরদিকে যেসব কোষে কোষ প্রাচীর থাকে, সেগুলোর ক্ষেত্রে এই ঝিল্লি বা পর্দা কোষ প্রাচীরের ঠিক নিচের দিকে থাকে। কোষ ঝিল্লির অন্যতম প্রধান যে বৈশিষ্ট্য, এগুলো ভেদ করে সব উপাদান কোষের ভিতর থেকে বাইরে যেতে পারে না বা বাইরে থেকে ভিতরে আসতে পারে না, বরং কেবল নির্দিষ্ট কিছু উপাদান এই পর্দা ভেদ করে কোষের বাইরে থেকে কোষের ভিতরে যাতায়াত করতে পারে। অর্থাৎ যে কোনো বস্তু চাইলেই কিন্তু এই লেয়ারটা ভেদ করে কোষের ভিতরে বাইরে আসা যাওয়া করতে পারে না। আর সর্বশেষ যেটা, সেটা হলো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটা কি, কোষ প্রাচীর এবং ঝিল্লি দ্বারা ঘিরে থাকা কোষ, অর্থাৎ আমরা কোষ প্রাচীর এবং ঝিল্লির ভিতরে কিছু স্বচ্ছ ঘন জেলির মতো বস্তু দেখতে পাই, এগুলোকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। বলা হচ্ছে প্রোটোপ্লাজমের শতকরা 75 থেকে 95 ভাগ পানি। আর কোষের সমস্ত জৈব রাসায়নিক কাজ প্রোটোপ্লাজমে সম্পন্ন হয়। প্রোটোপ্লাজমকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা নিউক্লিয়াস আর একটা হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসটা হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরে অবস্থিত দুইটা লেয়ার বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে রাখা ঘন অস্বচ্ছ অঙ্গাণু। সকল জীবের কোষে কিন্তু নিউক্লিয়াস আমরা পাই না। যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকবে, সেগুলোকে বলা হবে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। প্রকৃত কোষ আবার দুই প্রকার, দেহকোষ এবং জনন কোষ। আমরা জনন কোষ নিয়ে একটু পরে আলোচনা করবো ইনশাল্লাহ। অপরদিকে যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে, সেগুলোকে বলা হয় আদি কোষ বা প্রোক্যারিওটিক, সুগঠিত থাকে না যেসব কোষ
হ্যালো রেদান সাহেব, স্যারের ওখানে যেহেতু প্রবলেম হচ্ছে